আওয়ামী লীগ তাদের রাজনীতির হাল ধরার জন্য সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন দ্বিতীয় সৈয়দ আশরাফ খুঁজছেন। এটাই বাস্তবতা। তো সৈয়দ আশরাফ সাহেবকে আমাদের জাতীয় যে চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান সৈয়দ আশরাফ ১/১১ যে ক্রান্তিকাল, বিপদের সময়, ওই সময়টিতে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। আসলে হাল ধরা হয়নি, ওনাকে লন্ডন থেকে আনা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে, এবং আমার জানা মতে ডক্টর হাসান মাহমুদও তাদের মধ্যে অন্যতম। তো তাদেরকে আনা হয়েছিল। এখানে আওয়ামী লীগের সভানেত্রীর সম্মতি ছিল তো বটেই, তার সঙ্গে সঙ্গে মূল কাজটি করেছিল তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের গোয়েন্দা সংস্থা। তো তারা সৈয়দ আশরাফ সাহেবকে বাংলাদেশে এনেছেন, রাজনীতির জন্য একটা স্পেস দিয়েছেন, সুযোগ দিয়েছেন এবং তার হাতে একটা স্পিকার দিয়ে দিয়েছেন। কখন? যখন তারা দেখলেন যে তাদের তিনটি প্রকল্প ব্যর্থ। প্রথম প্রকল্প ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার, এটিকে প্রলম্বিত করা। দ্বিতীয় যে প্রকল্প সেটি ছিল কিংস পার্টি, কয়েকটি কিংস পার্টি করে একটি নির্বাচন অনুষ্ঠান করে সেই কিংস পার্টিদেরকে ক্ষমতায় বসানো, ইনক্লুডিং এই কিংস পার্টির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও ছিলেন। এবং তৎকালীন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারকে প্রথম যে ঐতিহাসিক শিক্ষাটি দেয় কিংস পার্টিদের মধ্যে, সেটি হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তাকে নিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের আকাশচুম্বী আগ্রহ ছিল, তারপর ইনভেস্টমেন্ট ছিল, আগ্রহ ছিল, আরও অনেক কিছু। তো তিনি যে পার্টি করেছিলেন, এই পার্টি করার পেছনে তৎকালীন সেনা শাসকদের মদত ছিল, সমঝোতা ছিল, চুক্তি ছিল, কথা ছিল। কিন্তু রাজনীতির ময়দানে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে তিনি এগুতে চাইলেন, অনেকেই তার সঙ্গে সেই সম্পর্কটা রক্ষা করেননি। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের মূল ধারার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যারা নেতা, তারা সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা, তাদের লাঠির ভয়ে হোক, গুঁতনির ভয়ে হোক, কিংবা শেখ হাসিনার প্রতি বিরক্তির কারণে হোক, খালেদা জিয়ার প্রতি বিরক্তির কারণে হোক, তারা রাজি হয়েছিলেন যে এই লোকগুলো, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের দ্বিতীয় এবং তৃতীয় সারির কিছু নেতা এই কিংস পার্টিগুলোর মধ্যে, বিশেষত দুটো কিংস পার্টি, একটা হলো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি, আর একটা হলো ফেরদৌস আহমেদ কুরেশির কিংস পার্টি, এখানে তারা যোগদান করবে। এবং এই যে ঢাকার যে সাবেক মেয়র ছিল হানিফ সাহেবের ছেলে খোকন, খোকন কিন্তু এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিল আওয়ামী লীগের পক্ষ। এরা তৃতীয় ক্যাটাগরির তখন নেতা। তো এখানে যখন কেউ এলো এবং কেউ এলো না, এবং উনি যখন রাজনীতির ময়দানে নামবেন এবং তিনি দেখলেন যে সাড়া পাচ্ছেন না, উনি গাইবান্ধা সুন্দরগঞ্জে গেলেন, বিভিন্ন এলাকাতে কয়েকটা জনসভা করলেন, কোনো লোকজন নেই। তখন তিনি বুঝতে পারলেন যে এটা তার দ্বারা সম্ভব নয়। তিনি একেবারে সেই ১/১১ যারা কুশীলব তাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে পিছু টান দিলেন। ঠিক একই ঘটনা ঘটল ফেরদৌস আহমেদ কুরেশির ক্ষেত্রে। ফেরদৌস আহমেদ কুরেশি বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তার মেধা, মননশীলতা, সততা, যোগ্যতা প্রশ্নাতীত, অসাধারণ একজন মানুষ। কিন্তু রাজনীতির প্রাইম ফ্যাক্টর হিসেবে তিনি যখন কাজ করতে গেলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন। তোফায়েল আহমেদ, আমির হোসেন আহমদ থেকে শুরু করে কে এম উবাইদুর রহমান, শাহ মোয়াজ্জেম, এই সমস্ত মানুষ মূলত তার কর্মী ছিলেন। এত উচ্চ পর্যায়ের নেতা,
কিন্তু যখনই কারো অস্ত্র হয়ে, কারো দালাল হয়ে, কারো কাছ থেকে টাকা নিয়ে তিনি একটি কাজ করার চেষ্টা করলেন, অমনি তার সকল যোগ্যতা জিরো হয়ে গেল। এবং এই যে এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে বিল্ডিংটি, এই বিল্ডিংটিও ওই সময় তিনি নিয়েছেন কিনা বলা যাবে না, বাট ওই বিল্ডিংটি তিনি পেয়ে গেলেন। আবার পরবর্তীতে তিনি যখন ফেল করলেন, এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা অফিস সেই সাংবাদিকরা আবার তার কাছ থেকে সেখান থেকে নিয়ে নিল। অনেক খেলাধুলা আছে ভিতরে। তিনিও ফেল করলেন। তারপর তিনি যেটি বিএনপি এবং আওয়ামী লীগের বি টিম করতে চেয়েছিলেন সংস্কারবাদীদের মাধ্যমে। আওয়ামী লীগে ছিল র্যাট, মানে সেই যাদেরকে র্যাট বাহিনী বলা হতো, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এবং আমু। তো ওনাদেরকে সামনে রেখে তার সঙ্গে ক্ষমা জাহাঙ্গীর, আব্দুল মান্নান, আখতারুজ্জামান, তারপরে প্রথম সারির আরও অনেক, সাবির হোসেন চৌধুরী, তাদেরকে দিয়ে একটা সংস্কারবাদী গ্রুপ, এবং বলা হয়ে থাকে মাহমুদুর রহমান মান্না সাহেবও নাকি ওই গ্রুপের মধ্যে ছিলেন। আওয়ামী লীগ অভিযোগ করেছে এবং এই কারণে শেখ হাসিনা তাকে কখনোই গ্রহণ করেননি অ্যাজ এ ট্রেটার হিসাবে। তো সেই যে বি টিম, আওয়ামী লীগের বি টিম, তারা ফেল করল। এবং তারা যখন ফেল করলো বা সাহস পেল না, তখন তাদের পেছনে আবার সেনাবাহিনী শক্তি প্রয়োগ করলো, অস্ত্র প্রয়োগ করলো, এবং তাদের দুর্নীতির ফাইল টানাটানি হলো, এবং সেখানে একটা হাউমাউ, কান্নাকাটি, টেরিবল অবস্থা। একই ঘটনা ঘটলো বিএনপির ক্ষেত্রে। অর্থাৎ বিএনপির যে গ্রুপটি আগের যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে যাবে তৃতীয় সারির যে গ্রুপটি, আমি এখন নাম বলতে পারি যেহেতু আমি এই দলে আছি, সেই নামগুলো আপনারা সবাই জানেন, এবং তারা এখনো বিএনপির সঙ্গে খেলছে। তৃতীয় সারির অর্থাৎ সাইদ খোকন সাহেবের পর্যায়ের যে সকল লোক ফেরদৌস আহমেদ কুরেশি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, এরকম তৃতীয় ক্যাটাগরির ১ ডজনের মতো বিএনপির মন্ত্রী এবং এমপি, তারা এই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই ট্র্যাপের মধ্যে পড়ে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা এই দুজনের ব্যর্থতার কারণে, অর্থাৎ ফেরদৌস আহমেদ কুরেশি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার কারণে তারা মাঠে মারা গিয়েছেন। আর প্রথম সারির যারা ছিলেন তাদের মধ্যে জনাব সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, তাদের মধ্যে সেই মেজর হাফিজ, এরকম একেবারে প্রথম ক্যাটাগরির যারা নেতৃবৃন্দ আছেন, এবং প্রায় কয়েকশো মেম্বার অফ পার্লামেন্ট প্রার্থীরা এই বিকল্প বিএনপি তারা তৈরি করার চেষ্টা করেছে, এবং ওখানে আর্মি সর্বশক্তি দিয়ে এই বিএনপির অফিস দখল করার জন্য চেষ্টা করেছে। আপনার মনে আছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের হুকুমের নেতৃত্বে বিএনপির অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই অফিস আবার তালা খুলে মেজর হাফিজের নেতৃত্বে আবার সেই অফিস দখল করার চেষ্টা হয়েছিল। এরকম বহু ঘটনা ১১ সময় ঘটেছে এবং সব ফেল করেছে। অবাক করার ব্যাপার হলো যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয় না, ঠিক সেম ঘটনা এখন বাংলাদেশে আবার ঘটছে, এবং এখনো বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে খেলা হচ্ছে। তো যেটা বলছিলাম, যখন এরকম খেলাধুলায় ফেল করলো, তখন ১-১১ যারা কুশীল তারা বিএনপিকে মাইনাস করে দিল যে বিএনপির সঙ্গে হবে না, এবং বিএনপিকে রাজপথে ছেড়ে দিল। এবং সেখানে খন্দকার দেলোয়ার সাহেব নেতৃত্বের পর্যায়ে চলে এলেন। আর তারা সিদ্ধান্ত নিল, এটা ২০০৭ সনের দিকে তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এখন ক্ষমতায় আনার জন্য তারা সেই আওয়ামী লীগকে রিভাইভ করতে চাইল। কোনো বিকল্প না, সংস্কারবাদী না, কিছু না, একেবারে শেখ হাসিনার আওয়ামী লীগ। এবং সেই কাজটি করার জন্য তারা সৈয়দ আশরাফ সাহেবকে এখানে লাইমলাইটে নিয়ে আসলো আওয়ামী লীগের সুপারিশে।
জিনিসটা দেখেন তো, মানে রাজনীতির কুটচাল কোথায় যায়। এখন সারা বাংলাদেশে সবাই কাঁপে, তোফায়েল সাহেব কাঁপেন, আমর সাহেব কাঁপেন, কিন্তু সৈয়দ আশরাফ সাহেবের মতো মানুষ কাঁপেন না। এখন সমন্বয়কদের যেভাবে শক্তি, তারা সার্জিসের যেরকম শক্তি, ওইরকম সৈয়দ আশরাফ সাহেবের শক্তিমত্তাটাও ওই সময়টাতে দেখা গেল। মহাবীর কথা বলছেন তিনি, পেছনে তাকে সেনাবাহিনী সহযোগিতা করছে, প্রশাসন সহযোগিতা করছে, এবং তিনি আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, এটাকে তিনি ব্যবহার করছেন।